নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। আজকে আমাদের এই 7টার সময় যে আলোচনা, সেই আলোচনায় দুটো বিষয় পাশাপাশি আসবে এবং সেই দুটো বিষয় নিয়ে আগেই দুটো কথা আপনাদের বলে রাখি, যে কথাটা বলা অত্যন্ত দরকার, কারণ না হলে এই আলোচনা আমরা চালিয়ে নিয়ে যেতেই পারবো না। একটা বিষয় হলো পেগাসাস ইস্যু নিয়ে আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং আম জনতা, আমরা পেগাসাস নিয়ে জানতে পেরেছি মূলত তখনই যখন সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে এবং বিরোধীরা বারবার তারা নজরবন্দি হয়ে রয়েছেন এই নিয়ে অভিযোগ করেছেন। এবং রাজ্যেও 21শে জুলাইও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি যখন তার ভার্চুয়াল ভাষণ দিয়েছেন, সেই জায়গা থেকেও কিন্তু তিনি বিভিন্ন সময় বলে এসেছেন বা তার ফোন দেখিয়েও বলেছেন যে তিনি এই ফোনটাকে নিয়ে এই মুহূর্তে কি করবেন, এটাকে কি ফ্রিজে রেখে দেবেন, কারণ তারা সবাই এই মুহূর্তে নজরবন্দি। একদিকে যখন পেগাসাস ইস্যু রয়েছে, পাশাপাশি আমরা যদি মানুষের খুব কাছের যে সমস্যা, যেটা নিত্যদিনের বাড়ি বাড়ির সমস্যা, সেদিকে যদি তাকাই তাহলে কিন্তু সেটা ভ্যাকসিনের সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে। আশপাশের আরও সমস্যা তো রয়েছে, রাজ্য জুড়ে নানা সমস্যা রয়েছে মানুষের জীবনে, কিন্তু এর পাশে যখন ভ্যাকসিন সমস্যা উঠে আসছে, যখন আমরা জানতাম যে প্রথম ডোজ নিয়েছি কোনো মতে অনেক কষ্ট করে, অনেক লাইনে দাঁড়িয়ে, রাতভর লাইনে দাঁড়িয়ে আমরা যখন প্রথম ডোজটা পেয়েছি, তারপর হয়তো ভেবেছিলাম যে থার্ড ওয়েভ আসার আগে আমরা সম্ভবত দ্বিতীয় ডোজটা পাওয়ার জন্য আমাদের আর এতটা ঝক্কি পোহাতে হবে না। কিন্তু একেবারেই বিধি বাম, আমরা দেখতে পেলাম যে এখন যেটা দেখতে পাচ্ছি, জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ, জেলায় জেলায় দেখা যাচ্ছে রাতভর লাইনে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধারা এবং তারপরেও সেখানে গিয়ে তারা দেখতে পাচ্ছেন হয়তো অনেক বড় লাইন এবং 110 জনকে দেওয়া হচ্ছে। তারপরে যারা রয়েছেন তাদের বলা হচ্ছে যে পরবর্তী সময় আপনারা আসুন, পরের দিন আসুন, তারপর আপনাদেরকে দেওয়া হবে। এই দুটো চিত্রকে পাশাপাশি রেখেই আমরা কিছু প্রশ্ন তুলব আমাদের এই আলোচনা থেকে, কিন্তু তার আগে আমরা দেখে নেব আজকের যে আলোচনা, সেই আলোচনা কোন কোন বিষয়গুলোর পাশে ঘুরপাক খাবে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আবর্তিত হবে, সেই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। টিকাকরণে জালিয়াতি ভোগান্তি, কসবা কাণ্ডের পর ইতিমধ্যেই আরও এক বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের হদিশ মিলেছে সোনারপুরে। সব মিলিয়ে কোথাও জালিয়াতি, কোথাও ভ্যাকসিনের আকাল, আর তা ঘিরে দিকে দিকে বিক্ষোভের ছবি উঠে আসছে রোজই। আর এসবের মধ্যেই পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি কেউ না জাগে তাকে জাগাতে হয়। আমাদের এই ছোট্ট পদক্ষেপ আশা করি অন্যান্য সকলকে জাগাবে এবং কমিশন অন এনকোয়ারি অ্যাক্ট আজকে অ্যাপ্রুভ হয়ে গেল ক্যাবিনেটে এবং ক্যাবিনেট মিনিটসও সই হয়ে গেছে। আমরা মিস্টার লকুর সাহেবকে এবং জ্যোতির্ময় ভট্টাচার্যকে আমরা বলবো তারা ইমিডিয়েট জয়েন করে এই ব্যাপারে এনকোয়ারি ইনভেস্টিগেশন যা যা করার তারা করবেন। আর পশ্চিমবঙ্গে তো অ্যাগ্রিভ পার্টি আছে যাদের ফোন ট্যাপ করেছে, তার মধ্যে বাংলার লোক আছে, বাংলার সাংবাদিকরা আছে, বাংলার জুডিশিয়ারি কারা আছে দেখে নিতে হবে। স্বাভাবিকভাবেই বিরোধীদের প্রশ্ন, রাজ্যের অগ্রাধিকার কি, পেগাসাস না টিকাকরণ? কোভিড প্যান্ডেমিকের পারচেজের সময় 2,500 কোটি টাকার যে একটা গড়মিল দেখা দিয়েছিল বিভিন্ন জায়গায়, পরবর্তীকালে রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে তদন্ত করিয়ে জানিয়ে দেওয়া হলো সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। তাহলে এটি কি সম্পূর্ণভাবেই ধামাচাপা দেওয়ার জন্য এই কমিটি তৈরি করা হয়েছে? এই কমিটি তৈরি করা কতটা যৌক্তিক? এটা তো স্বাভাবিকভাবেই একটা সুস্থ মানুষের কাছে হাস্যকর বিষয় বলে মনে হচ্ছে। কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, কোথাও প্রথম ডোজ হয়ে গিয়েছে অথচ দ্বিতীয় ডোজ পেতে ভোগান্তি হচ্ছে, কোথাও প্রথম ডোজই অমিল। শুধু তাই নয়, বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে করোনা বিধি নিষেধেরও কোনো বালাই নেই। রাজ্যের সব ভ্যাকসিন কেন্দ্রেই কম বেশি একই অবস্থা, আর রোজই এখানে ওখানে চলছে বিক্ষোভ। সার্বিক টিকাকরণকে রাজ্য কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছেন বিরোধীরা, যদিও এই বিষয়ে কেন্দ্রকেই দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। কোভিডে ভ্যাকসিন নেই, मेडिसिन नहीं, ऑक्सीजन नहीं, कोविड में मर जाता है तो गंगा में डेड बॉडी भेज देता है। और प्राइम मिनिस्टर कहते हैं यूपी इज द बेस्ट स्टेट इन दिस कंट्री। शर्म नहीं लगता है? শাসক দলের সৃষ্টি করা ভুয়া দেবাঙ্গন কাণ্ড ভ্যাকসিন কাণ্ড হিসেবে যা পরিচিত। আমরা এই বিষয়ে সরকারের কাছ থেকে কিছু শুনতে চেয়েছিলাম বা আমাদের বক্তব্য সামগ্রিকভাবে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এটাকে আমরা নথিভুক্ত করেছিলাম, সেটাকে
দেওয়া হয়নি, বাতিল করেছেন সম্মানীয় অধ্যক্ষ তার ক্ষমতা। 21শে জুলাই পর্যন্ত টিকাকরণের হিসেবে দেশে 5 রাজ্যের থেকে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশে টিকাকরণ হয়েছে 4,15,61,132। পশ্চিমবঙ্গে টিকাকরণ হয়েছে 2,66,86,542। মহারাষ্ট্রে টিকাকরণ হয়েছে 4,10,08,304। গুজরাতে টিকাকরণ হয়েছে 3,16,05,228। রাজস্থানে টিকাকরণ হয়েছে 2,91,12,275। কর্ণাটকে টিকাকরণ হয়েছে 2,77,80,184। ইতিমধ্যেই জনস্বার্থ মামলার ভিত্তিতেও রাজ্যকে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন করেছে হাইকোর্ট। অর্থাৎ সব মিলিয়ে টিকার আকাল সঙ্গে বেআইনি ক্যাম্প, জাদা কলে সাধারণ মানুষ। এমন আবহে রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে পেগাসাস। প্রশ্ন উঠছে, রাজ্যের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, টিকাকরণ না ফোনে আড়ি পাতার অভিযোগ? রিপাবলিক বাংলা। আমরা আমাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে যেটা দেখতে পেলাম যে কোথাও গিয়ে যে কোভিড বিধি মেনে চলা বা সেই কোভিড বিধি মেনে বিভিন্ন টিকাকরণ ক্যাম্পে গিয়ে টিকা নেওয়া, সেইটা এক কথায় বলা যায় একটা মিথ। সেটা প্রথম ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে দ্বিতীয় ঢেউ যখন এসেছিল সেই দিকেও আমরা যখন দেখেছিলাম সেখানেও একটা মিথ হয়ে দাঁড়িয়েছিল, এবং যখন তৃতীয় ঢেউ একেবারে দুয়ারে সেই জায়গাতেও কিন্তু কোভিড বিধি মেনে চলা একেবারেই সম্ভব নয়। তার পাশাপাশি কোভিড এই যে টিকা নেওয়া, এই টিকা নিতে গিয়ে সাধারণ মানুষের যে হয়রানির চিত্র, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাতভর, তারপরেও পাচ্ছেন না, তারপরে ক্ষোভ বিক্ষোভ, এই চিত্র একেবারে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়েই বিভিন্ন জেলা থেকে যে ছবিগুলো উঠে আসছে, আমরা একবার চোখ রাখবো সেদিকে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের ছবি, হাড়োয়া, বোলপুর, ইসলামপুর, সব ক্ষেত্রেই মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছেন, রাতের পর রাত তারা জেগে দাঁড়িয়ে থাকছেন, লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু শেষ বেলায় তাদেরকে বলা হচ্ছে যে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন অপ্রতুল, সেই কারণে তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই যদি জেলার ছবি হয়, আমরা কিন্তু শহরেও দেখেছি যে শহরেও সেই ছবিও কিন্তু ধরা পড়েছে, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালেও কিন্তু সেই ছবি ধরা পড়েছে, আমরা সেদিকেও নজর রাখবো। কিন্তু আমাদের আলোচনাটা আজকে যে বিষয় নিয়ে, যে একদিকে পেগাসাস নিয়ে যখন তদন্ত কমিশন গঠন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের আগেই, সেই জায়গা থেকে যখন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, তখন সেই ভ্যাকসিনের অপ্রতুলতা, ভ্যাকসিন কিভাবে তাদেরকে দেওয়া সম্ভব সাধারণ মানুষকে, মাটি মানুষের সরকার সেটা নিয়ে কি ভাবছেন, সেই নিয়ে কোনো তদন্ত কমিশন কেন গঠন করা হচ্ছে না? যখন দেবাঞ্জন দেবের মতো ব্যক্তিরা একেবারে শহরের প্রাণকেন্দ্র কসবা বা সোনারপুরে দ্বিতীয় বেআইনি ক্যাম্প, এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসছে, তখন কোনো তদন্ত কমিশন কেন গঠিত হয় না? তখন কেন রাজ্য সরকার এই নিয়ে কোনো কথা বলেন না? কিন্তু পেগাসাস ইস্যুতে তাদের এভাবে মাথা ব্যথা যে দিল্লি সফরের আগেই মুখ্যমন্ত্রীকে এই নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে হয়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো, কি কি প্রশ্ন আমাদের মাথায় সবার আগে উঠে আসে, সেই নিয়ে আমরা দেখে নেব আজকের পোল। আমরা 1 নম্বর পোলের দিকে যদি তাকাই, আমাদের কোয়েশ্চেনের দিকে যদি তাকাই, টিকাকরণে বেনিয়ম বিক্ষোভ অথচ রাজ্যের নজর পেগাসাসে। দ্বিতীয় কোয়েশ্চেন, পেগাসাস তদন্ত কমিশন গঠন, রাজ্যের অতি সক্রিয়তা কি এটা? এবং আমাদের তৃতীয় প্রশ্ন, টিকাকরণের সঠিক পরিকল্পনার অভাব স্পষ্ট। এই বিষয়গুলো নিয়েই শুধুমাত্র আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই যখন দেখেছি যে প্রত্যেক দিন আমরা নিজেদের যারা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে যখন কথা বলি, তাদের মধ্যে কিন্তু এই ভীতিটা, এই আতঙ্কটা সবসময় রয়েছে। দেখতে পাচ্ছেন তো যে কোথাও গিয়ে আমরা ভ্যাকসিন পাবো কি আদৌ, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। ভ্যাকসিনের কিন্তু খুব খারাপ অবস্থা, বোধহয় টাকা দিয়ে বেসরকারি জায়গা থেকেই এবার আমাদের ভ্যাকসিন নিতে হবে, এই জায়গা থেকেও কিন্তু মানুষকে ভাবতে হচ্ছে। যখন কিনা আমরা জানি যে এই ভারতবর্ষে যে ভ্যাকসিন ড্রাইভ চলছে, সেই ড্রাইভের জায়গা থেকে সবথেকে বড় ক্যাম্প হচ্ছে বা সবথেকে বড় ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে, এটা কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে, কিন্তু রাজ্য বলছে অপ্রতুল রয়েছে ভ্যাকসিন। সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা শুরু করব, এবং আলোচনায় যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে একবার তাদের সঙ্গে আলাপটা সেরে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের তরফ থেকে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, এবং রয়েছেন আমাদের সঙ্গে চিকিৎসক নিখিল প্রসূন।
আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং প্রথমেই আমরা প্রথমেই যার কাছে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি কোহিনুরের কাছে একবার যাব, তৃণমূলের মুখপাত্র কোহিনুর। আমরা যখন আজকে এই তদন্ত কমিশন গঠনের নিয়ে যখন কথা বলছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, তিনি বললেন যারা জেগে থাকে কিন্তু শোনেন না, তাদের জন্য জাগিয়ে তোলার জন্য আমাদের এই ছোট্ট এই প্রচেষ্টা, যাতে করে অন্যান্য রাজ্যগুলো এবার জেগে ওঠে। কিন্তু এ রাজ্যের মানুষের তো অনেক সমস্যা রয়েছে, সেইগুলো দেখার জন্য রাজ্য সরকার কবে জেগে উঠবে? যখন কিছু মিডিয়া চ্যানেল রিপাবলিক বাংলা যখন এই প্রশ্নটা করে যে কেন পেগাসাসের উপর এত গুরুত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন অন্যদিকে এরকম করছে না, কেন পেগাসাসে এত বেশি ইন্টারফেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন এত কথা বলছে, কেন তদন্ত কমিটি দিচ্ছে, তখন আমরা খুব স্যাটিসফাইড হই যে না, মমতা ব্যানার্জি সঠিক জায়গায় ঢিলটা মেরেছেন, সঠিক জায়গায় তার তীরটা গেছে। দেখুন, একটা খুব পরিষ্কার জিনিস, আমাদের প্রাইভেসিতে এটা তো আমাদের অধিকার। একদম ঠিক যেমনভাবে ভ্যাকসিন অপ্রতুল, আমিও বলছি ভ্যাকসিন অপ্রতুল, সারা ভারতবর্ষ বলছে ভ্যাকসিন অপ্রতুল, এটা নতুন কিছু নয়। প্রাইভেসিটা আমাদের একটা রাইট। এবার আমার ফোনে কি ক্যামেরায় কি আছে, কি অ্যালবামে কি আছে, আমি কার সাথে কি চ্যাট করছি, কার সাথে কথা বলছি, কোন ব্যক্তিগত স্তরে কথা বলছি, সেটা যদি কেউ থার্ড পার্সন শোনে, সেটা একটা বিশাল বড় ক্রাইম এবং আমাদের গ্লোবালাইজেশনের যুগে এটা তো মানতেই হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্মল স্টেপ, আমাদের এই পাবলিক সেফটি বিল, কিন্তু সমস্যাগুলো নিয়ে যে রয়েছে শুধুমাত্র ভ্যাকসিন অপ্রতুল সেই জায়গাটা যেরকম বারবার বলা হচ্ছে রাজ্যের তরফে, কিন্তু যেভাবে বেআইনি ক্যাম্প হচ্ছে, যেভাবে দেবাঞ্জন কাণ্ড হচ্ছে, বেআইনি ব্ল্যাক মার্কেটিং কখন হয়? আমি আবার এক কথা বলছি, কিন্তু আপনি আমি জানি সিম্পল জিনিস যে ব্ল্যাক মার্কেটিং, সাপ্লাই যদি না থাকে ব্ল্যাক মার্কেটিং হয়। বলেছেন এবং এখানে তো আগেও একটা কথা বলতে গুজরাটে, মুম্বাইতেও ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, বিষয়গুলো ঘটছে, সেটা কি কোনোভাবে বৈধ বলা যায় কোহিনুর? পুলিশ প্রশাসন তো ধরেছে, অ্যারেস্ট করেছে, তার কাজ তো করেছে। কিন্তু একবার দেবাঞ্জন 6 দিনের ক্যাম্প করে গেল, এর আগে নর্থ সিটি কলেজে হলো, বারবার বিভিন্ন জায়গায়, সোনারপুরে দেবাঞ্জন নিজে করেছে, বারবার কি করে এই ঘটনাগুলো ঘটছে? ধরার আগে চোর পালালে কেন বুদ্ধি পাচ্ছে? আমার সমস্যা না, চোর পালালে কেন বুদ্ধি পাচ্ছে? প্রশ্নটা যদি এরকম হতো, কেন আবার মিঠুন মণ্ডল এই ঘটনা করতে পারলো? কেন তার সাগরে যে প্রণব এত বড় একটা জাল বিস্তার মমতা করতে পারলো বন্দ্যোপাধ্যায় কি সোনারপুরে? করছেন সেটা নিয়ে প্রশ্ন, তাহলে তার উত্তরটা অন্যরকম হতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, কেন পেগাসাস, কেন টিকাকরণ নয়, কেন পেগাসাস? এই ফার্স্ট পার্টটা টিকাকরণ না, আমার মনে হচ্ছে বিজেপি এখানে সবথেকে বেশি ভয় পেয়ে গেছে। না না, একটা কথা কোহিনুর, আপনার যে বিষয়টা পেগাসাস নিয়ে তদন্ত করছে বলে কি বিজেপি ভয় পাচ্ছে? তদন্ত কমিশনের এতটুকু সময় নেওয়া হলো না, কিন্তু পাশাপাশি যখন এই জনস্বাস্থ্য, কারা ভয় পাচ্ছে? বিজেপি কি ভয় পাচ্ছে? আমি জগন্নাথ সরকারের কাছে আসবো। জগন্নাথ বাবু, একেবারে সরাসরি প্রশ্ন, পেগাসাস নিয়ে তদন্ত কমিশন, বিজেপি কি ভয় পাচ্ছে? কোহিনুরের প্রশ্ন। দেখুন, বাংলা একটা প্রবাদ আছে যে চিলে কান নিয়ে গেল, তো চিলে কানে হাত না দিয়েই চিলের পেছনে দৌড়ানো শুরু করে দিল। এদের অবস্থাটা তাই। পেগাসাস কার ওপর প্রয়োগ হয়েছে নির্দিষ্ট তথ্য আছে কিনা আগে সেটা দিক, তারপর তো তদন্ত কমিশন। এরা আগ বাড়িয়ে তদন্ত কমিশন করার মূল অর্থ হচ্ছে পশ্চিমবাংলায় যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বিরোধীদের যে খুন করা হচ্ছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, সেটাকে চাপা দেওয়ার জন্য, দৃষ্টি ঘোরানোর জন্য এরা পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠন করছে। এছাড়া আর কিছুই নয়। মানুষকে ভাবানো হচ্ছে পেগাসাসে বোধহয় বহু কিছু ক্ষতি হয়ে গেছে। আরে হতে পারে, যদি কিছু হয়ে থাকে তার জন্য সঠিক কার হয়েছে, কার ওপর প্রয়োগ হয়েছে তদন্ত কমিশন তখন বসা। ঠিক, মাননীয় সাংসদ আপনি ঠিক বলেছেন যে কার উপর হয়েছে, কারা সাফার করেছে, এই জন্যই তো তদন্ত। আসলে ভ্যাকসিন জানবো কি করে? ভ্যাকসিন দেখুন, ভগবান তো রাত্রিবেলা এসে দিব্য স্বপ্ন দিয়ে বলে দেবে না, তাদের তদন্ত করতে হবে তো। না, আমাকে কথা বলতে দিন না। আরে আপনার কথাটা আমি সহমত পোষণ করছি আপনি যে কারা করেছে, কারা সাফার করছে, কারা ভিকটিম, কারা অ্যাকিউজ, এটা তো তদন্ত ঠিক করবে। আপনি তো সঠিক কথা বলেছেন। প্রতিদিন এটা প্রকাশ করুন কতটা ভ্যাকসিন আসছে, রিসিভ হচ্ছে, আর কতটা একদম আমি কালকে পর্যন্ত হিসাব আপনাকে এখানেই বলতে পারি। কেন পাচ্ছেন না? কালকে পর্যন্ত হিসাব বলতে পারি, বলবো, শুনবেন? চাপা দেওয়ার জন্য কালকে পর্যন্ত বলবো। পাবলিক বোঝে কত জুলাই মাসে কত আসার কথা ছিল, কত পেয়েছি সেটা বলবো কালকের মতো। তারা বোঝে, তার জবাব দেবে। এই তো জবাব দিচ্ছি তো, আমাদের মুখ্যমন্ত্রী জবাব দেন,
গত 10 বছরে তো আপনার প্রাইম মিনিস্টার, গত 7 বছরে প্রাইম মিনিস্টার প্রেসের মুখোমুখি হয়নি। জবাব তো আমরা দেব, আমার মুখ্যমন্ত্রী দেবে, কমিশন রিপোর্ট দিচ্ছে, প্রধানমন্ত্রী কি জবাব দেবে? বলছে এটা ঘটেছে, মুখ্যমন্ত্রী বলছে কিছুই ঘটেনি। আর মুখ্যমন্ত্রী বলে দিলেন মানে কিছুই ঘটেনি। দৈমন্তী সেন প্রমাণ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী যেটা বলে। আবার এক ভাঙা রেকর্ড বাজাচ্ছেন ভদ্রলোক। অনেক কিছুই আরে বাবা, তার কনভিক্ট হয়ে গেছে স্যার, কনভিক্ট হয়ে গেছে। চিন্ময়ানন্দ থেকে কেস উইথড্র করেছে, পার্ক স্ট্রিট কাণ্ডে কনভিক্ট হয়েছে। ঠিক আছে, আমরা এই বিষয়ে উত্তরপ্রদেশ কেস উইথড্র করেছে, দুটো পার্থক্য আছে। কোহিনূর এবং জগন্নাথ বাবু, আমরা আসবো আবার এই বিষয়ে, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন, আমরা তার কাছে একবার যাব। আমরা জানতে চাইবো এই জায়গা থেকে দাঁড়িয়ে, যখন আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে, সেই জায়গা থেকে আপনারা অর্থাৎ বামেরা কিন্তু বারবার একথা বলেছেন পেগাসাস সামনে আসার পরে যে এ রাজ্যেও কিন্তু নজরবন্দি করার ব্যবস্থা হয়েছিল এবং বিভিন্ন মানুষের ফোন ট্যাপিং হয়েছে, সেই নিয়ে অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে, আপনারা বলেছেন বারবার গণমাধ্যমে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে পেগাসাস বড়, নাকি দেবাঞ্জনের মতো বা মিঠুন মণ্ডলের মতো যে বেআইনি ক্যাম্পগুলো হয়ে চলেছে সেগুলো নিয়ে সরকারের বেশি ভাবা উচিত, বিশেষ করে যাদের ট্যাগলাইন কিনা মা মাটি মানুষের সরকার? দেখুন, আমি আপনাকে তিনটে কথা বলার আছে আজকে আলোচনায়। প্রথম কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি এটা, যে একটা সুস্থ সমাজে জনস্বাস্থ্য মানুষের অধিকার, ব্যক্তি মানুষের জীবনের গোপনীয়তাও মানুষের অধিকার। দুটোর কোনোটাই যদি ভায়োলেটেড হয় বা মানুষ তা না পায়, মানুষ সেটা হারায়, তাহলে তার বিরুদ্ধে অবস্থান আমাদেরকে নিতে হবে এবং সেই অবস্থান আমরা নিচ্ছি। জাল ভ্যাকসিনের বিরুদ্ধেও আমাদের অবস্থান এবং অন্যের ফোনে আড়ি পাতার বিরুদ্ধেও আমাদের অবস্থান। সেই আড়ি পাতা কোনো বিরোধীর ফোনেই হয়ে থাকুক কি জগন্নাথ সরকারের ফোনে বা হোয়াটসঅ্যাপেই হয়ে থাকুক না কেন, আমরা তার বিরুদ্ধে। প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আপনাকে আমি একটা কথা বলি, আপনি আলোচনাটা শুরু করার সময় আপনি বললেন, আমি শুনলাম যে কয়েকদিন আগে যখন বিরোধীরা পার্লামেন্টে হইহট্টগোল করেছে, তখন ভারতবর্ষের মানুষ পেগাসাসের কথা শুনেছেন বা আপনারা জানতে পেরেছেন। দেখুন, আপনারা জানতে পেরে থাকলেও ভারতবর্ষের মানুষ যে কত সপ্তাহে জানতে পেরেছেন পেগাসাসের কথা এমন নয়। আপনার মনে থাকবে হয়তো 2018 সালের শেষ দিকে প্রথম পেগাসাসের নাম আমরা জানতে পারি, যখন গোটা পৃথিবীতে 1800 মানুষের ফোনে পেগাসাস দিয়ে স্পাইং করা হয়েছে, এটা সামনে আসে। এবং তারপরে খালি সেখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ নিজেরা স্বীকার করে, এই জগন্নাথ বাবু এখন বলছেন না যে আমাদের প্রমাণ চাই, হোয়াটসঅ্যাপ নিজে স্বীকার করে নেয় যে 121 জন ভারতবাসীর ফোনে পেগাসাস দিয়ে স্নুপিং করা হয়েছে। আমরা বুঝতে পেরেছি হোয়াটসঅ্যাপ আমাদের, যার ফলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ভায়োলেট হয়েছে এবং আমরা আমাদের কিছু পলিসিতে পরিবর্তন আনছি। তারপরে আপনারও নিশ্চয়ই ফোনে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এসছে, আমার ফোনেও এসছে, আমাদের সবার ফোনেই এসছে। তাই পেগাসাস নিয়ে কোনো প্রমাণ নেই, এটা বিরোধীদের মিথ্যে অভিযোগ, ব্যাপারটা এমন নয়। হোয়াটসঅ্যাপ এটা স্বীকার করে নিয়েছেন। এবার যদি আমরা মনে করি যে হোয়াটসঅ্যাপ স্বীকার করেছে, যতক্ষণ না দিলীপ ঘোষ স্বীকার করছে ততক্ষণ সব মিথ্যে, সেটা আলাদা কথা, কিন্তু এটা কিন্তু অন রেকর্ড, এটা স্বীকার করা হয়ে গেছে। 3 নম্বর, আমার শেষ কথা, আপনি যেটা বললেন সেটা আমি আপনার সাথে 100 বার একমত এবং এটা খালি আমার বলার অপেক্ষা রাখে না। দেখুন, আপনার মনে থাকবে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে মুকুল রায় এবং শিশির বাজুরিয়ার কল রেকর্ড শোনানো হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স। সুতরাং পেগাসাস তো একটা স্পাইওয়্যার, পেগাসাস ব্যবহার করে অন্যের ফোনে আড়ি পাতা যায়, কিন্তু এমন তো নয় যে খালি পেগাসাস ব্যবহার করেই আড়ি পাতা যায়, আরো নানা রকম ভাবে আড়ি পাতা যেতে পারে। এবং আমি জানি না এটা কোহিনূর হয়তো এখানে স্বীকার করবে না, আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু এটা দেখুন, আপনি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমিও জানি, জগন্নাথ বাবুও জানেন, কোহিনূরও জানেন, আমরা সবাই জানি। ধরুন, আমরা যারাই এরকম রাজনৈতিক জীবনে আছি বা এমনকি আপনাদের সাংবাদিকদের ক্ষেত্রে সত্যি, আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এটা আজকে থেকে না, গত 5-6 বছর ধরেই এটা আমি দেখছি। ধরুন, তৃণমূলেরও তো অনেক নেতা মন্ত্রীর সাথে আমাদের কথা হয় বা অনেক সাংবাদিকের সাথেও অনেক সময় এমন বিষয়ে কথা হয়, কোনো সাংবাদিক হয়তো কোনো কিছু আমাদেরকে জানাচ্ছেন যেটা কিনা তিনি চান না যে আর 5 জন জানতে পারুক যে তিনি এটা আমাদের জানিয়েছেন। এই ধরনের যখন কোনো কথা হয়, আমাদের কিন্তু কেউ এমনি নর্মাল ফোনে সেটা বলে না, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বলে। ইদানিং হোয়াটসঅ্যাপেও বলতে ভয় পায়, ফেসটাইমের মাধ্যমে বা অন্য টেলিগ্রামের মাধ্যমে বলে। এটা কিন্তু আমাদের রাজ্যে গত 4-5 বছর ধরে এটা চলছে, নতুন কিছু না। তাই এটা ঘটনা যে, এবং আমি যেটা বললাম, মুকুল রায় এবং শিশির বাজুরিয়ার কল রেকর্ড তো তৃণমূল প্রেস কনফারেন্স করে শুনিয়েছে, তো জানিয়েছে লোককে যে আমরা লোকের কল রেকর্ড করছি, লোকের ফোনে আড়ি পাচ্ছি। কিন্তু আমি একটা কথা, আমি জাস্ট আমাকে যদি রেকর্ডিংটা থার্ড পার্টি পেয়েছে, এটা আমাদের কি করে জানলো? ভাই, আমি তো তোমায় ইন্টারাপ্ট করেছি। না, ছোট্ট রেকর্ডিংটা থার্ড পার্টি থেকে এসেছে, তুমি কি করে জানলে? কোহিনূর, আমি তো তোমায় ইন্টারাপ্ট করেছি, আমি তো করিনি ইন্টারাপ্ট। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক, তুমি তোমার বলার সময় বলো, তুমি বললে তো তোমার বলার সময়, এইটুকু একটা সময় আলোচনা, তার মধ্যে ইনডিসেন্সি কি দরকার আছে বলো? ঠিক আছে, তুমি তো আমার ব্যক্তিগত শত্রু নয়, কথা শুনো না, কথাটা আমি তো তোমার কথা শুনলাম। দেখো, আমি শেষ একটা কথা বলছি আপনাকে, যদি আমাদের রাজ্য সরকারের এই পেগাসাস নিয়ে তদন্ত করার সিদ্ধান্তটা বিরোধিতা করতেই হয়, আমি বরং একটা প্রশ্ন করি যে তৃণমূল সরকারকে বা ফর দ্যাট ম্যাটার দেশের কোনো রাজ্য সরকারকেই বা পেগাসাস নিয়ে তদন্ত করতে হচ্ছে কেন? তদন্ত তো ভারত সরকারের করার কথা।
ভারত সরকার কেন এড়িয়েছে তদন্তটা? হতে পারে যে বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী অমিত শাহ পেগাসাস ব্যবহার করছেন না, কিন্তু হতে তো পারে যে চায়নার সরকার ব্যবহার করছে কিছু ভারতবাসীকে টার্গেট করে। হতে পারে তো যে পাকিস্তান ব্যবহার করছে, যেখানে হোয়াটসঅ্যাপ নিজে স্বীকার করে নিয়েছে যে আমরা বুঝতে পেরেছি 121 জন ভারতবাসীর অ্যাকাউন্টে পেগাসাসকে ব্যবহার করে স্নুপিং করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নিজে স্বীকার করে নেওয়ার পরে কোনো বিদেশি শক্তি, বিদেশি রাষ্ট্র এটা করলো কিনা, কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী এটা করলো কিনা, সেইটাকে জানার জন্য তো ভারত সরকার একটা তদন্ত করতে পারেন। যদি ভারত সরকার সে তদন্ত করেন, তাহলে তো এখানে তৃণমূল সরকার, ওখানে সিপিএম সরকার, সেখানে কংগ্রেস সরকার, কারোরই কোনো রাজ্য স্তরে তদন্ত করার দরকার হয় না। সেইটা হচ্ছে না। শতরূপে থেকে আমি এই মুহূর্তে যাব চিকিৎসক নিখিল প্রসূন আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে যেটা আপনার কাছে জানতে চাইবো যে যেভাবে ভ্যাকসিন ড্রাইভ চলছে রাজ্যে, আপনার কি মনে হয় এখানে কিন্তু ইতিমধ্যেই একটা পিআইএল হয়েছে হাইকোর্টে এবং সেখানে জানতে চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে কি কি বিধি মানা হচ্ছে, কি কি ভাবে কি কি নীতি নেওয়া হয়েছে ভ্যাকসিন ড্রাইভগুলোর জন্য। আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসেবে যে রাজ্যের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে? দেখুন, রাজ্যের যে অবস্থান আছে সেটা নিয়ে তো কটা জিনিস আছে, সেটা একটা একটা করে বলে দিই। যে প্রথমে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে মানে সেন্ট্রাল গভর্নমেন্টই সমস্ত ভ্যাকসিনের ব্যবস্থা করবে আর রাজ্য সরকারকে প্রোভাইড করবে, রাজ্য সরকারকে পরিকাঠামো আর যতগুলো ফেসিলিটিস আছে ওগুলো রেডি করে রাখতে হবে সেটা দেওয়ার জন্য, তখন রাজ্য সরকার বললো যে না, আমাদের হাতেও অধিকার দেওয়া হোক, আমরা ভ্যাকসিন কিনবো। সেটা আর কিনতে পারলো না, আবার কেন্দ্র সরকারকে বললো কি না, আমরা পারবো না, আপনারাই করুন। এবার তখন কেন্দ্র সরকার সমস্ত জিনিসগুলোকে আবার নিজের হাতে নিবে। সেটা একটা রাজ্য সরকারের সমস্ত রাজ্য সরকারের একটা আমি ফেলিয়ার বলতে পারি। সেকেন্ড হচ্ছে যে যখন ভ্যাকসিনেশন স্টার্ট হলো, এই যে ফেক ভ্যাকসিনেশন যেটা কাণ্ড হলো সমস্ত দেশের একটা প্রথম বোধহয় আমার মনে হচ্ছে এই রাজ্যে, যে একের উপর এক্সে কতজন মানুষ, এই দুটো তো ধরা পড়লো, কিন্তু তাছাড়া কতজন মানুষ হয়তো ফেক ভ্যাকসিনেশন পেয়ে বসে আছে তার কোনো গিনতি নেই। নাম্বার 3 হচ্ছে যেটা সামান্য মানুষ হিসাবে সবাই জানে যে এখন পাড়ায় পাড়ায় যারা রুলিং পার্টি আছে তাদের কাছ থেকে তার যে নেতা আছে, সে এক্স কাউন্সিলর হোক, অন্য কোনো নেতা আছে, তাদের হাত থেকে কুপন নিয়ে ওরা ভ্যাকসিনেশন করছে। যে বিজেপি আছে, অন্যান্য পার্টি আছে, ওদের ক্যাডারগুলোকে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলছি একদমই ঠিক, এটা নিয়ে কোনো রাজনীতি না, এটা সবাই জানে। আমি চিকিৎসক হিসাবে আমাকে অনেকগুলো ফোন আসে, কিন্তু আমি ওদেরকে বিনা পয়সায় যে কোনো জায়গায় কিন্তু ব্যবস্থা করতে পারছি না। এই জায়গা থেকে আমি কোহিনূরের কাছে আসব, আপনার কাছে আসবো, তার আগে একটু কোহিনূরের কাছে আসবো। কোহিনূর, আমরা কিন্তু এটা যেটা ডক্টর নিখিল প্রসূন বললেন যে যেভাবে আমরা ওরার একটা বিষয় কিন্তু বারবার দেখেছি আমরা এই ভ্যাকসিন ড্রাইভ নিয়ে যখন কথা উঠছে, রাতের পর রাত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কুপন নিয়ে যাচ্ছেন। কুপন দেখেও বলা হচ্ছে যে না, এই বিরোধী দলের কর্মী বা সমর্থক তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না। এইগুলো কিন্তু আমরা জেলায় জেলায় নিজেরা গিয়ে, আমাদের বিভিন্ন সাংবাদিক, আমাদের বিভিন্ন প্রতিনিধি আমরা নিজেরা গিয়ে দেখেছি। এবং তারপরেও এই নিয়ে আপনি কি বলবেন তৃণমূলের মুখপাত্র হিসেবে? বিজেপি কত ভোট পেয়েছে? প্রায় বোধহয় 2 কোটির কাছাকাছি ভোট পেয়েছে। পাক মানে 2 কোটি মানুষকে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোট মানে ভ্যাকসিনটা দিচ্ছে না। এটা কিন্তু ডেটাবেস নয়, এরকম ভাবে ব্যাপারটা আসেনি। মানে কমপ্লেইনটা কি? মানে আমি জানতে চাইছি, আমি জাস্ট বিরোধীরা বিভিন্ন জায়গায় 2 কোটি লোককে তৃণমূল কংগ্রেস ভ্যাকসিন দিচ্ছে না। আপনি কত অঙ্কের হিসেব যদি জানতে চান সেই জায়গা থেকে সত্যি আমরা অপারগ। তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যদি এইখানে দেখতে পান যে পশ্চিমবঙ্গ কতজনকে দিতে পেরেছে সেই দিকটা আমরা জানি, কিন্তু সব ডেটা পশ্চিমবঙ্গ কতজনকে দিতে পেরেছে কলকাতার মধ্যে আমি বলি 2 কোটি 66 লক্ষকে, 2 কোটি 66 লক্ষ 21 জুলাই অবধি 2 কোটি 66 লক্ষ লোক তারা কিন্তু পেয়েছে 21 জুলাই পর্যন্ত। আমি বলি কলকাতা, এটা আমার না, এটা টুইটার থেকে নেওয়া। আমাদের পাশের রাজ্য ত্রিপুরা 90 লক্ষ ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। কলকাতায় 61% অফ দি পপুলেশন ফার্স্ট ডোজ পেয়েছে, তারপর 21% সেকেন্ড ডোজ পেয়েছে। সেকেন্ড পজিশনে আছে বেঙ্গালুরু 58:40। দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। আমি একটু বলি এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে দেখুন আপনি ডাক্তারবাবু আপনি যখন বলেছিলেন আমি বলিনি, আমাদের প্রশ্ন সেটা নয়, আমাদের যে জায়গাটা সেখানটা আসতে হবে। বিরোধীরা কেন পাবে না, সবার ক্ষেত্রে পাচ্ছে না এটা বলছি না, কিন্তু এই অভিযোগটাই বা কেন আসবে যেখানে মা মাটি মানুষের সরকার রয়েছে? সবাই অভিযোগ মিথ্যে, সাধারণ মানুষ আমাদের সামনে বলছে, তাহলে আমরা মিথ্যে কথা বলছি? শুধু আমরা নয়, বিভিন্ন সাংবাদিক ভোটের পরে আমরা আমাদের সাংবাদিকতা কিন্তু শুধুমাত্র আমাদের সাংবাদিকতা শুধুমাত্র নির্বাচনের আগে থাকেনি, আমরা এখনো বিভিন্ন জায়গায় গেছি।
কেন ডাবল ইঞ্জিন সরকার হবে যদি যদি বিজেপি স্ট্যান্ড হয় তাহলে আপনাদের তরফ থেকে বলা হচ্ছিল যে আপনাদের তরফ থেকে বলা হচ্ছিল না না অঙ্কের বিচারে কেন আসছেন আমার তো স্পেসিফিক কোশ্চেন আমার তো স্পেসিফিক কোশ্চেন মানুষকে তৃণমূল কংগ্রেসের সরকার বঞ্চিত করেছে যে ভাই 2 কোটি না আপনি কিন্তু অন্য জায়গায় যাচ্ছেন আপনি এই বিষয়টা ঢুকছেনই না আমি কি শতরূপের কাছে আসবো শতরূপ দেখুন আমি একটা কথা বলছি, প্রথম এটা ঘটনা যে কখনো রাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেননি যে এই রাজ্যের তৃণমূল ছাড়া কেউ ভ্যাকসিন পাবে না। এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি, কোহিনুর এখানে যতই অস্বীকার করুক না কেন একাধিক জায়গায় ব্যবহারিকভাবে এই ঘটনা ঘটেছে, যেহেতু ভ্যাকসিনের সংখ্যা অপ্রতুল এবং দিনে একটা কেন্দ্র থেকে 110 জনকে দেওয়া যাচ্ছে সরকারি সেটাপে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সেখানকার সেই ওয়ার্ডের কোঅর্ডিনেটর বা হয়তো কোনো পঞ্চায়েতের মেম্বার ইত্যাদি তারা নিজের দলের লোকেদেরকে আগের থেকে লাইন করিয়ে তাদেরকে আগে থেকে কুপন দিয়ে কার্যক্ষেত্রে যেটা হচ্ছে ধরুন সেদিনের মধ্যে 150টা ভ্যাকসিন দেওয়া হবে, আগে থেকে তৃণমূলের কাউন্সিলরের লোক পেয়ে গেল, ন্যাচারালি তার বাইরে বাকিরা বাদ চলে গেল এবং সেখানে খালি বিজেপির ভোটার কি সিপিএম এর ভোটার কি কংগ্রেসের ভোটার বলে নয়, হয়তো অনেক তৃণমূলেরও সাধারণ ভোটার যে কিনা হয়তো তৃণমূল কর্মী নয় সেও অনেক ক্ষেত্রে ডিপ্রাইভ হয়েছে এবং ঘটনা ঘটেছে। তবে এটা কোহিনুর একটা ইয়াং লিডার ওটা মেনে নিতে পারলেই আমার মনে হয় এটা বেটার হবে ভবিষ্যতের জন্য। শতরূপদা তুমি এরা রূপ কথা বলে কি লাভ? জাস্ট এক সেকেন্ড। তবে দেখুন আমি আপনাকে একটা কথা এটাও বলবো, এই কোনো সমস্যাই হতো না কোথাও, তৃণমূল বা অন্য কোনো দল চাইলেও লোককে রিপ্লেস করতে পারতো না যদি ভারতবর্ষে, এটা আপনাকে মানতেই হবে, যদি ভারতবর্ষে ভ্যাকসিন যথেষ্ট সংখ্যায় মজুদ থাকতো। সহজ হিসেবে দেখুন, এত ডান দিক বাঁ দিক এত পার্সেন্ট করে লাভ নেই। ভারতবর্ষে 130 কোটি মানুষ বসবাস করে, দুটো ডোজ মানে 260 কোটি ডোজ। 260 কোটি ভ্যাকসিনের ডোজ কি ভারত সরকার ইস্যু করেছেন? হ্যাঁ কি না? করেননি। ধরুন ভারতবর্ষ এই প্রথম ভ্যাকসিনেশন প্রোগ্রাম দেখছে না, এর আগে কিন্তু পালস পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে ভারতবর্ষে। আমরা এই জায়গা থেকেই আসবো, আমাদের সঙ্গে সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন। জগন্নাথ বাবু আপনার দিকেও কিন্তু এই প্রশ্নটা উঠে এলো শতরূপের কাছ থেকে। কি বিষয়টা? উনি বলছেন যে যেভাবে আমাদের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী তারা যেটা বলছে প্রশাসনের তরফ থেকে যে এখনো পর্যন্ত যথেষ্ট ভ্যাকসিন আসেনি, এই অভিযোগটা বারবারই প্রশাসন করছে, কিন্তু সেই জায়গা থেকে কেন আসছে না সেই নিয়ে তো অবশ্যই প্রশ্নের মুখে কেন্দ্র। সবচেয়ে বড় কথা, একটা সরকার বিভিন্ন রাজ্যে তাদের কবে কোন দিনে কত ভ্যাকসিন রিসিভ হচ্ছে, কত ভ্যাকসিন নষ্ট হচ্ছে, কতজনকে প্রয়োগ হচ্ছে, সে তার তালিকা ক্লিয়ার করছে। আমরা দেখেছিলাম করোনার সময়ও মুখ্যমন্ত্রী মৃতদেহকে চেপে দিচ্ছিল, এখনো সেই অবস্থা। গঙ্গার পাড়ের কথা বলছেন? জগন্নাথ গঙ্গার পাড়ে, উত্তরপ্রদেশ বিহারের গঙ্গার পাড়ে মৃতদেহটা কোথায় চেপে রাখছিল? উত্তরপ্রদেশে বিহারের গঙ্গার পাড়ে? আপনি মাঝে কেন ডিস্টার্ব করছেন? না আমি জিজ্ঞেস করছি, জেনারেল নলেজ জানতে চাইছি, আপনি আপনার সাধারণ জ্ঞান হিসেবে জানতে চাইছি। গঙ্গার বিহারের গঙ্গার পাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ চেপে রেখেছে? আরে জগন্নাথ বাবু আপনি পার্লামেন্টের এমপি, আপনি শাসক দলের এমপি, দান্তিক বাদিক না করে পরিষ্কার উত্তর দিন। নেই করে 7 মাস হয়ে গেছে, সেটাই তো এখনো সাপ্লাই তো যথেষ্টই আছে, কিন্তু সেই না আমি বলছি সাপ্লাইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি সাপ্লাইটা বলে দিই, একেবারেই সময় শেষ, আমি সাপ্লাইটা বলে দিই। আমাদের একেবারেই সময় শেষ। 73 লক্ষ জুলাই মাসে 73 লক্ষ ভাইল দেওয়ার কথা ছিল, আজকে 27 জুলাই হতে চললো, আমরা মাত্র পেয়েছি 25 লক্ষ। তারা ঘোষণা করেছিল। আমাদের এখান থেকে এই আলোচনা শেষ করতে হচ্ছে। জগন্নাথ বাবু, শতরূপ এবং কোহিনুর এবং ডক্টর প্রসূন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য। আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপিকে ঠেকাতে তৃণমূলের হাত ধরতেও প্রস্তুত বামফ্রন্ট। এর আগে আমরা দেখেছিলাম 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বিরোধিতায় শান দেওয়ার কথাই বলেছিলেন, বিরোধী ঐক্য গড়ে তোলার কথাই বলেছিলেন, এবং তারপর থেকেই আমরা বামেদের তরফ থেকেও সেই সুরেই কথা বলতে শুনেছি। সোমবারই এই মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সূর্যকান্ত মিশ্রর পর এবার বিমান বসুর মন্তব্য ঘিরেও জাতীয় রাজনীতিতে বাড়ছে জল্পনা। লক্ষ্য 2024, মোদী বিরোধিতায় বিরোধী জোটে সলতে পাকানো শুরু। সংসদের বাদল অধিবেশনের মাঝেই দিল্লি সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার। ঠিক সেই সময় বিজেপিকে ঠেকাতে তৃণমূলের হাত ধরতেও বামেরা প্রস্তুত বলেই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে আমরা কিন্তু একজোট হয়ে কাজ করতে প্রস্তুত।
হয়ে গেল। সেখানে তৃণমূল থাকলে কোনো অসুবিধা না না, আমি তো বলছি বিজেপি ছাড়া অন্য যে কোনো পার্টি তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত। এরপরে আর কিছু কথা আছে? তৃণমূলের সঙ্গে জোট করা নিয়ে আগেই সম্মতি জানিয়েছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের বিরুদ্ধে লড়ছি এখানে, তখন যখন আমাদের দিল্লির থেকে ফোন করে বলেছে যে এই ব্যাপারে উনি থাকবেন, আসতে চান, আমরা কী করবো, আপনি থাকবেন। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় যদি কিছু হয়, লড়াই একসঙ্গে হবে, সেটা আমাদের অসুবিধা নেই। পশ্চিমবাংলায় তা হবে না, পশ্চিমবাংলায় এরা সরকার চালাচ্ছে। তখন বিজেপির থেকে অনেকে দল ছেড়ে তৃণমূলে আসছে এখন, তৃণমূল থেকে অনেকে দল ছেড়ে বিজেপিতে গেছিল, তো বলছে এই লোকটা কি, এটা বিজেপি না তৃণমূল, না আজ বিজেপি কাল তৃণমূল বিজেপি, এইভাবে বলছিল কথাটা। কিন্তু তার থেকে এই ধারণা না হয় যে বিজেপি ও তৃণমূলকে আমরা এক করে দিই। তৃতীয়বার ক্ষমতায় আসার পর বামেদের শূন্য পাওয়া নিয়ে আক্ষেপের সুর শোনা গিয়েছিল একদা তাদেরই চিরশত্রু মমতার গলায়। রাজনৈতিকভাবে ওদের সাথে আমার সংঘাত থাকতেই পারে, বাট আমি নিশ্চয়ই কাউকে শূন্য হিসেবে দেখতে চাই না। বিজেপি ওদের একটা অংশ যদি ওরা আসতো ভালোই হতো বিজেপির থেকে, কিন্তু ওরা এত বেশি বিজেপির ফেভারিট করেছে যে নিজেদেরই পুরো বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, ফলে নিজেরা সাইনবোর্ড হয়ে গেছে। এটা তো ওদেরও ভাবতে হবে। 3 দশকের বাম জমানা। 2011 মমতার হাতেই বামেদের ভরাডুবি। 2016-তে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে কংগ্রেসের সঙ্গে হাত মেলায় বামেরা। 2016-য় তৃণমূল কংগ্রেস 211 আসনে জয়লাভ করে। বাম ও কংগ্রেস জোটের ঝুলিতে যায় 77টি আসন। বিজেপি পেয়েছিল 3টি আসন, নির্দল পেয়েছিল 3টি আসন। 2021-এ বিজেপি ও তৃণমূলকে এক করে লড়াইয়ের ময়দানে নেমেছিল বামেরা। ভোট বাড়ে তৃণমূলের। 2011 থেকে 21, 10 বছরে বিজেপির বিধায়ক বেড়েছে 0 থেকে 77-এ। উল্টে গত 5 বছরে বাম কংগ্রেস জোট 77 থেকে নেমেছে 0-এ। বিজেমূল তত্ত্বে ভুল তা বিলম্বিত বোধোদয় হয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপিকে ঠেকাতে গিয়ে তৃণমূলের হাত ধরলে নিচুতলার বাম কর্মীরা কি তা মেনে নেবে? কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দলের অন্দরে যে অসন্তোষ ছিল, তৃণমূলের সঙ্গে জোট করলে সেই অসন্তোষ আরও বাড়বে। এই পরিস্থিতিতে ফের এক ঐতিহাসিক ভুলের মুখেই কি দাঁড়িয়ে বামফ্রন্ট? উত্তর দেবে ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। পেগাসাস ইস্যুতে যখন জাতীয় রাজনীতি সরগরম, তখন সেই পেগাসাস নিয়ে এবার তদন্ত কমিশন গঠন করলো রাজ্য। এই প্রথম কোনো রাজ্য পেগাসাস নিয়ে তদন্ত কমিটি গঠন করলো। অন্যদের জাগাতে পারে এই সিদ্ধান্ত, বললেন মুখ্যমন্ত্রী। বিতর্কিত পেগাসাস নিয়ে এবার তদন্ত কমিশন গঠন করল রাজ্য। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম.ভি. লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশন গঠন। কমিশন অন এনকোয়ারি অ্যাক্ট আজকে অ্যাপ্রুভ হয়ে গেল ক্যাবিনেটে এবং ক্যাবিনেট মিনিটসও সই হয়ে গেছে। আমরা মিস্টার লকুর সাহেবকে এবং জ্যোতির্ময় ভট্টাচার্যকে আমরা বলবো তারা ইমিডিয়েট জয়েন করে এই ব্যাপারে এনকোয়ারি ইনভেস্টিগেশন যা যা করার তারা করবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে তা তদন্ত করে দেখবে এই কমিশন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি সফরের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত অন্যদের জাগাতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। যদি কেউ না জাগে তাকে জাগাতে হয়। আমাদের এই ছোট্ট পদক্ষেপ আশা করি অন্যান্য সকলকে জাগাবে। পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গঠনের এই সিদ্ধান্তকে কটাক্ষ বিজেপির। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি তদন্ত কমিশন তারা বৈদেশিক কোন অন্য দেশের কাছ থেকে তথ্য কি করে গ্রহণ করবে সেই বিষয়টা এখনো খোলসা হয়নি। সুতরাং টার্মস অফ রেফারেন্স দেখতে হবে যে এটা শুধু হাওয়া গরমের জন্যে তৈরি করা হচ্ছে কি হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011-য় ক্ষমতায় আসার পর অনেক তদন্ত কমিশন করেছেন, কিন্তু কোনোটারই রিপোর্ট মানুষ চোখে দেখেনি। যেরকম 21শে জুলাইয়ের গুলি চালনার যে তদন্ত কমিশন, তিনি 21শে জুলাই শহীদ দিবস পালন করেন, কিন্তু সেই তদন্ত কমিশনের রিপোর্ট আজও পর্যন্ত মানুষ জানতে পারলো না। সুতরাং এটা লোক দেখানো একটা মরিয়া প্রচেষ্টা কিনা সেটা পরে দেখতে হবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তদন্তে গড়িমসি করছে বলে এদিন অভিযোগ করেন মমতা। দিল্লি সফরের আগে পেগাসাস ইস্যুতে মমতার এই সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। রাজ্যগুলোকে ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রের নীতি কি? কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। একই সঙ্গে রাজ্যে কিভাবে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া, বৃদ্ধদের কেন লাইনে দাঁড়াতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশনে জোর দেওয়া হয়েছে, কিন্তু ভ্যাকসিন নিয়ে সংকট কাটছে না রাজ্যে। এ নিয়ে জল গড়িয়েছে আদালতে। সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ এই ইস্যুতে কেন্দ্রের কাছে প্রশ্ন রাখে। একই সঙ্গে রাজ্যগুলোকে ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রের নীতি কি তা জানতে চেয়েই প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রশ্ন, রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া নিয়ে কেন্দ্রের নীতি কি? কেন্দ্র কত ভ্যাকসিন বিভিন্ন রাজ্যকে দিয়েছে? কতজন গ্রামের মানুষরা ভ্যাকসিন পেয়েছেন? গ্রামে ভ্যাকসিনেশন প্রক্রিয়াই বা কেমন চলছে? কি পরিকল্পনা নেওয়া হয়েছে? টিকা নিয়ে কারা অসুস্থ হয়েছেন? বৃদ্ধ মানুষদের লাইন কেন দিতে হচ্ছে? ওল্ড এজ হোমগুলিতে কি টিকা সম্পন্ন হয়েছে? ফ্রন্টলাইন ওয়ার্কারদের কত ভ্যাকসিন দেওয়া হয়েছে? যে ভ্যাকসিনের অপ্রতুলতার একটা কারণ হিসেবে রাজ্য সরকার বারবার বলছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের ভ্যাকসিন দিচ্ছে না। এই প্রশ্নটা ওঠে, তো স্বাভাবিকভাবেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন কেন্দ্রীয় সরকারকে ডাইরেক্ট করুন ভ্যাকসিন দেওয়ার জন্য। এই বিষয়ে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আজকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে এই বিষয়ে তারা তথ্য নিয়ে আসেন। আদালতের জবাবে রাজ্যের আইনজীবী জানান 1,58,00,000-এর বেশি মানুষ প্রথম ডোজ পেয়েছেন। 45 লক্ষ মানুষ ইতিমধ্যেই 2টি ডোজ পেয়েছেন। সরকারি জায়গা থেকে টিকা পেয়েছেন 2,03,00,000-এর বেশি। বেসরকারি জায়গা থেকে টিকা পেয়েছেন 27 লক্ষ। রাজ্যে মোট জনসংখ্যা 9,13,00,000। টিকা পেয়েছেন 2,19,68,630 জন। গ্রামেও চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। এদিন করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের জন্য কড়া মনোভাব দেখান বিচারপতি বিন্দাল। বেসরকারি হাসপাতালগুলির অতিরিক্ত বিল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপাবলিক বাংলা। কসবার পরেই সোনারপুর মিলেছে বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্পের হদিশ। গ্রেফতারও হয়েছে একজন, কিন্তু ঠিক কিভাবে চলতো এই বেআইনি কারবার? স্থানীয়দের চোখে ধুলো দিয়ে কিভাবেই বা জাল বিস্তার করেছিল প্রতারকরা? রিপাবলিক বাংলার বিশেষ রিপোর্ট। করোনা আবহে মাথাচাড়া দিয়েছে টিকার অসাধু চক্র। কসবার ভুয়ো ভ্যাকসিনেশনের খবরে রাজ্য রাজনীতি তোলপাড়। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার সোনারপুরে। গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মী মিঠুন মণ্ডলকে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠছে কিভাবে এবং কাদের ছত্রছায়ায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প তৈরি হলো। পরিস্থিতি সরেজমিনে গিয়ে দেখল রিপাবলিক বাংলা। কি ধারানি তো কি তো আসল কথা কি, ওর সঙ্গে পরিচয় হচ্ছে সব প্রণব ব্যানার্জি বলে সেই ছেলেটা আসতো। সেই ছেলেটা এসে কি করতো না করতো আমি ওই ওয়াইপি জানে, আমি ওই সম্বন্ধে কোনো ইন্টারফেয়ার করতাম না। আপনার বাড়িতে এই ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, আপনি জানতে চাইলেন না যে তো আপনি কে সরকারিভাবে হচ্ছে কিনা? আরে আমি তো ওপরেই ছিলাম, আমি জানিই না ওই দিন ক্যাম্প হবে কিনা। সবকিছু আপনার স্ত্রী ঠিক করেছিলেন? হ্যাঁ, আমি একদম কিছুই জানি না। কসবার ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারের হদিশ মেলার পরেই কড়া অবস্থান গ্রহণ করে প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের প্রতি সচেতনতার বার্তার পরেও কেন উদাসীন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র? উঠছে সেই প্রশ্ন। লাভলি মৈত্র বলছে ইন্টারেস্টেড নন। ইন্টারেস্টেড নন বললে তো হবে না, ওনাকে ইন্টারেস্টেড হতে হবে। আমাদেরকে উনি দেখতে হবে, ওনাকে ভোটে আমরা জয়ী করিয়েছি, আমাদের সুবিধা অসুবিধা অবশ্যই ওনাকে দেখতে হবে। রাজ্যের চাহিদা অনুযায়ী নেই কেন্দ্রের যোগান। টিকা বন্টন নিয়ে রাজ্যের অভিযোগ ঠিক এমনই, যদিও অভিযোগ উড়িয়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থার শিলমোহর দিয়েছে বিরোধীরা। তাই কসবার পরে সোনারপুরে ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারের পুনরাবৃত্তিতে কি আরও একবার জোরালো হলো বিরোধীদের অভিযোগ? প্রশ্ন রাজনৈতিক মহলে। সোনারপুর থেকে সন্তু পান, রিপাবলিক বাংলা। কৃষক বিরোধী বিলের প্রতিবাদে এবার ট্র্যাক্টর চেপে সংসদে রাহুল গান্ধী। তার তরফ থেকে অভিযোগ করা হলো 2-3 জন শিল্পপতিকে সুবিধা করে দেওয়ার জন্যই এই বিল, এবং কৃষকদের কণ্ঠরোধের চেষ্টা করলে আরো বড় বিক্ষোভের হুঁশিয়ারিও দিলেন রাহুল গান্ধী। কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভের সুর চড়াচ্ছে কৃষক সংগঠনগুলিও। স্বাধীনতা দিবসে হরিয়ানার জিন্দে ট্র্যাক্টর র্যালির পরিকল্পনা করা হচ্ছে বলেও তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে এবার পথে রাহুল গান্ধী। হেঁটে বা গাড়িতে নয়, একেবারে ট্র্যাক্টর চালিয়ে। কৃষি বিল নিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শিল্পপতিদের স্বার্থে কৃষকদের কণ্ঠরোধের অভিযোগে ফের সরব রাহুল গান্ধী। সংসদে কেন কৃষি বিল নিয়ে আলোচনা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি। 2-3 জন শিল্পপতির স্বার্থেই এই কৃষি বিল। हम जो किसानों का मैसेज है उसको हम पार्लियामेंट तक लाए हैं। पार्लियामेंट में इसके बारे में चर्चा नहीं करने देते हैं
किसानों को दबा रहे हैं, हिंदुस्तान के सब किसानों को दबा रहे हैं, इसलिए हम यहाँ ट्रैक्टर पे आए। काले कानून है, इनको वापस लेना पड़ेगा। मैं किसानों का मैसेज देना चाहता हूँ, ये किसानों का मैसेज है, इसीलिए मैं इसको यहाँ लाया हूँ। ये 2-3 बड़े उद्योगपतियों के फायदे के लिए है। पूरा हिंदुस्तान जानता है कि किसके लिए ये किया जा रहा है। ये किसानों के फायदे के लिए नहीं है कानून, और इन कानून को वापस लेना पड़ेगा। বসে নেই কৃষকরাও। একদিকে সংসদ থেকে মাত্র 150 মিটার দূরে চলছে কৃষক বিক্ষোভ, 200 কৃষকের কিষাণ সংসদ চলছে। পাশাপাশি 15ই অগস্ট বিক্ষোভের সুর আরো চড়ানোর পরিকল্পনায় বিক্ষুব্ধ কৃষকরা। হরিয়ানার জিন্দ শহরে স্বাধীনতা দিবসে ট্র্যাক্টর র্যালি করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা। জিন্দ শহরে কোনো বিজেপি নেতাকে জাতীয় পতাকা তুলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। সব মিলিয়ে কৃষক বিক্ষোভের সুর চড়ছে দেশ জুড়ে। রিপাবলিক বাংলা। আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর এবং সবথেকে প্রাসঙ্গিক খবরগুলোর দিকে যেরকম আমরা নজর রেখেছিলাম, সেরকম আমাদের আলোচনার মধ্যে দিয়ে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি নিয়েও আমরা প্রশ্ন তুলেছি। যেরকমভাবে পেগাসাস ইস্যু আমাদের জনজীবনে ইতিমধ্যেই একটা বিষয় হিসেবে চলে এসেছে, চর্চিত বিষয় হিসেবে। কিন্তু পেগাসাস নিয়ে কি আমরা সাধারণ মানুষ, আম আদমি, তারা কি সত্যিই খুব একটা ভাবিত, নাকি তারা বেশি করে ভাবিত, বা আমরা সবাই বেশি করে এটা নিয়ে ভাবিত আমাদের জনস্বাস্থ্য কোথাও গিয়ে হানি হচ্ছে না তো? কারণ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে কখনো সোনারপুরে, কখনো কসবায়, আবার দ্বিতীয়বার সোনারপুরে আমরা দেখতে পাচ্ছি যে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে, সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই নিয়ে বোধহয় প্রশ্ন তোলার কোনো প্রয়োজনই থাকে না যে কোন জিনিসটার বা কোন বিষয়টার গুরুত্ব সব থেকে বেশি। এই নিয়ে আমরা আলোচনা করলাম। আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য দিনের বেশ কিছু খবর রয়েছে, সেই নিয়ে তো আলোচনা থাকবেই, এবং সেই জন্য আপনি চোখ রাখুন রিপাবলিক বাংলায়। এখানেই শেষ করছি, এরপর দেখুন জবাব চায় বাংলা।